রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি জয়শ্রী, আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগটা শুরু করেছি গতকাল যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে। তো তারপর থেকে নয়, অনেক রাতই হয়ে গেছে। এখন বাজে তোমার 9:30। তোমার দাদাভাইয়ের বাইকে করে চলে এসেছি বাজারে। আর বাজারের উদ্দেশ্যে আসার কারণ, আমাদের আজকে নিমন্ত্রণও আছে কালী মায়ের পুজোতে। তো সেখানে তোমার দাদাভাই আর আমি যাচ্ছি। আরও এক জায়গায় নিমন্ত্রণ করেছে, সেখানে আমার শাশুড়ি মা আর আমার ছোটো ছেলে গেছে। আর আমার বড় ছেলে যায়নি। বাড়িতে যে পনির ভাত রান্না করেছিলাম, মানে গতদিনের ব্লগের কথাই বলছি, সেটাই তো পরের থেকে শুরু। তো ওর জন্য পনিরের তরকারি ভাত রয়েছে, ও বাড়িতে সেটাই খেয়েছে। আর ও বাড়িতে বসে বসে টিভি দেখছে। আর আমরা দুই টিম ভাগ হয়ে দু বাড়িতে গেছি। তো তোমাদের দাদাভাই আগে আমার শাশুড়ি মা আর আমার ছেলেকে আরেকটা বাড়ি কালী পুজো হচ্ছে সেই বাড়িতে নিয়ে গেছে। আর এই বাড়িতে জোড়া কালী পুজো হচ্ছে, এটা হচ্ছে আমাদের একদম রিলেটিভ। আর যেটা আমার শাশুড়ি মা আমার ছেলে গেছে, ওটা হচ্ছে কিনা পাড়া প্রতিবেশী হিসাবে। তো এটা হচ্ছে আমার পিসি, আমার নিজের পিসি, মানে আমার বাবার বোনের হচ্ছে ননদের মেয়ের বাড়ি। তো এটা একদম আমার মায়ের বাড়ি থেকে কাছাকাছি, মানে আমার মায়ের বাড়ি তো বাজারের পাশে, আর এটা একদম বাজারের উপরে বাড়িটা। তোমাদের তো দেখালাম আশপাশ ঘুরিয়ে। তো এখন বেজে গেছে 10টা। এদিকে ঠাকুর মশাইও চলে আসে। পুজোর গোছগাছ সমস্ত কিছু করে সেরে নিতে নিতে তোমার প্রায় 12টা বাজবে, 11:30 বাজবে। তারপরে কোনো কিছু যদি টুকটাক কুচকাচ বাকি থাকে, তো সেগুলোকে ধরো ঠিকঠাক করতে করতে 12টা বেজে যাবে পুজো শুরু করতে করতে। আর 12টা না বাজলে আমাদের এখানে আবার এরকম মানসিক পুজো শুরু করে না। এদিকে রাত 12টা বাজবে পুজো শুরু করবে, আর ওদিকে ভোর 5টা পর্যন্ত পুজো হবে। সূর্যোদয়ের আগে আবার মাকে বিসর্জনও দিয়ে দেবে। আর এই যে দিদির ঘরটা একদম দোতলার উপরে, নিচে হচ্ছে ওদের দোকান আছে, ভাড়া দেওয়া আছে, ওদের নিজস্ব দোকান আছে। তো দেখতেই পেলে এই যে এখনও তো আমি দোকানের জায়গায় বসে আছি। তো উপর থেকে তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে আসলাম। 3টে ঘর, ওর 2টো ছেলে। তো 2 রুমে 2টো ছেলে থাকে, আর একটা রুমে ও থাকে। আর আমার যে দিদি, সেই দাদাবাবুটা মারা গেছে বেশ কয়েক বছর আগেই। তো এখানে এইটা হচ্ছে ওই দিদির হলো ননদ, তো বড় ননদ। সেই দিদির সঙ্গে বসে বসে এখানে আমরা দুপো বাচ্ছিলাম, বেলপাতা বাচ্ছিলাম, জগুডুমুর, এই সমস্ত মানে পাতাপুতি যেগুলো বাছা হয় সেই সবগুলো বেছে বুছে পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপরে এই যে নুসনার হাঁড়িতে খই মুড়ি সমস্ত কিছু আমি ঢেলেছি। তারপরে পিসি যে সাজিয়ে ভালো করে দিচ্ছে, যে ওর ভিতরে আরও কী কী দিতে হয়, মিষ্টি মুরগি টুরগি যা হোক। তো সেগুলোকে দিয়ে হাঁড়িগুলোকে বেঁধে তারপরে আমি উপরে এসেছিলাম চন্দন কাঠ নিতে। তো এসে ওর ঠাকুরকে দেখে আমার একেবারে মনটা মুগ্ধ হয়ে গেছে। আগে যখন ওদের ঠাকুর ছিল নর্মাল আমাদের বাড়িতে যেমন ঠাকুর তেমন ঠাকুরই ছিল। তবে বিগত মনে হচ্ছে 2-3 বছর হয়েছে ওদের বাড়ির ভেতরে, মানে ঠাকুর ঘরে ঢোকা হয় না। শুধু শুনেছিলাম যে ও রাধা মাধব এনেছে। তো রাধা মাধব যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা তো আর জানি না। ওই যে বললাম কানে শুনেছি, তো সেটাই, শুধু কানেই শুনেছিলাম যে এনে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে। আর আমি যেই চন্দন কাঠটা নিয়ে নিচে এসেছি, অমনি ঠাকুরমশাই বলছে যে 2টো বাটি নিয়ে আসলে ভালো হতো, ঘি ঢালতাম হোম যজ্ঞের জন্য। যেহেতু 2টো মা 2টো যজ্ঞ হবে, তার জন্য আবার দিদিকে বললাম 2টো বাটি নিয়ে তারপরে একবারে নিচে লাভ। সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরা। আর ওদিকে পুজো শুরু হয়ে গেছে, আর ওদিকে ঠাকুরমশাই আবার অর্ডার দিয়েছে যে 108টা করে, মানে 2 জায়গায় প্রদীপ সাজানো হবে। যেহেতু 2টো মা, তো ওই থালাতে 108টা, এই থালাতে 108টা। তো ওইটাই বলতে দিচ্ছে, আর আমি এই থালাতে প্রদীপগুলো সব সাজিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি খাওয়ার টেবিলে আসছিলাম। তো ওদিকে ছিল পনির আলু দিয়ে তরকারি, খিচুড়ি আর পায়েস। তো ও যে হিসাবে অ্যারেঞ্জমেন্ট করেছে সেই হিসাবে রাঁধুনি রান্না করতে পারিনি। পনিরটাকে তো গলে ঘন্ট পাকিয়ে দিয়েছে, খিচুড়িটাও মানে সে ডাল ঠিকঠাক ভাজা হয়নি, কেমন গন্ধ লাগছিল। আর পায়েসটা তো একেবারে সেই লটর পটর, মানে ও অ্যারেঞ্জমেন্ট ঠিক করেছে কিন্তু রাঁধুনি ভালো করে রান্না করতে পারিনি। তো ওই যে প্রদীপ সাজিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রি প্রায় 1:45-2টোর সময় বাড়ি এসেছি। তো এসে আর আমার ভিডিওতে কখন বলো সেদিনকার ভয়েস ওভার দেবো, ওই জন্য আর তোমাদের সঙ্গে একদিন ভিডিও পাবলিশ করতে পারিনি।
তো এটা তার পরের দিন সকালবেলা এই যে এখন বিছনা-টিছনা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু রাত করে ঘুমিয়েছি ওই জন্য উঠতেও বেশ খানিকটা বেলা হয়ে গেছে। অন্যদিন যেখানে 6:30 7টা 7:30টার মধ্যে উঠি সেখানে আজকে 8টা বেজে গেছে, মানে আরও আধা ঘন্টা লেট। তো যেদিন যেমন কাজের চাপ থাকে সেদিন তেমনভাবেই উঠি। ওই 7টার মধ্যে বলতে পারো উঠে যাই। তবুও এখন 7টা মানে অনেকটা বেলা হয়ে যায়। যেহেতু শাশুড়ি মা আছে, বাইরের তেমন তো কোনো কাজ করতে হয় না। ওই জন্য বলতে পারো একটু লেট করে উঠি। যদি কিনা এরকম সাথে সঙ্গে লোক থাকে তাহলে তো বেলা করে উঠলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন একার সংসার হয়, একাকেই সমস্ত কিছু করতে হয়, তখন তো 7টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে না। তখন কিন্তু 6টা 6:30টার মধ্যে ঠিক ঘুম থেকে উঠে পড়তে হয়। আর এদিকে বেশ কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা কুয়াশা হয়ে আছে। আর বাবুদের জুতোগুলো অনেক দিন থেকে পরিষ্কার করব করব ভাবছি, সে আর পরিষ্কার করাই হচ্ছে না। তো আজ এই মেঘলা ওয়েদারের মধ্যেও কমফোর্ট দিয়ে ধুয়ে বাবুদের জুতোগুলোকে মেলে দিয়েছি। তো আজ না, গতকাল ধুয়ে দিয়েছিলাম, তো সেটা গতকাল তো শুকায়নি। তো আজও আবার সেটাকে মেলে দিচ্ছি। আর যতটুকু যা ভিজে আছে আজকের রোদ্দুরে একদম পারফেক্ট শুকিয়ে যাবে, তারপর গুছিয়ে তুলে রাখলেই হয়। আর ছোটোদের জুতো জানো তো, এই যে বুট জুতো, এই ধরনের জুতো আমার একদমই পছন্দ হয় না। কেননা সাদা জিনিস একবার পরলে নোংরা হয়ে যায়, তারপর পরিষ্কার করতে গেলে ঝামেলা। এগুলো যেন আমার একদম পছন্দ হয় না। বাচ্চা মানুষ হবে, কিটো জুতো পরবে, নর্মাল শু পরবে, সেগুলো ঠিক আছে, কিন্তু এই সাদা বুট এইগুলো একদম আমার পছন্দ হয় না। আমি তো জুতোটা ধোয়ার আলসি বলতে পারো। তার থেকে বড় কথা হচ্ছে রাগেতে আমি আরও জুতোগুলো বেশ কিছুদিন ধরে ফেলানোই আছে, পরিষ্কারই করিনি। তো যাই হোক, আজ আর চোখে সহ্য হলো না, সেটা পরিষ্কার করেই নিয়েছি। আর তারপরে সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলাম সিঁড়িটাকেও এক হাতে ধার দিয়ে পরিষ্কার করে দিয়ে যায়। তাই সিঁড়িটাকে পরিষ্কার করে নিচে এসে একটু বসেছিলাম, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আগে উনানটাকে লেপে নিচ্ছি, আবার তো রান্না বান্না করতে হবে। তার জন্য তো উনুনটা আগের ভাগে না লেপলে আবার উনুনটা শুকাবে না। এমনিতেই এখন গরম পড়েছে, টানের সময় একটু সময় হলেই কিন্তু শুকিয়ে যায়। তবুও পারফেক্ট শুকানোর জন্য তো একটু টাইমিং দেওয়ারও প্রয়োজন। আর আজকে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি ওই জন্য সমস্ত কাজ যেন দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে ঘরটাকেও সুন্দর করে এখন মুছে নিলাম। আর এদিকে ছাদ থেকে জামাকাপড় তুলে এনে রেখেছি। আগের দিনের জামাকাপড় কিছু আছে, সমস্ত কিছু ওই চেয়ারের মধ্যে এক চেয়ার ভর্তি হয়ে আছে। তবে এখন যে জামাকাপড়গুলো ভাঁজ করব ধীরে সুস্থে, সেই সময়টা আমার হাতে নেই। যদি কিনা একটু সকাল সকাল ঘুম থেকে উঠতাম তাহলে কিন্তু আমি কাজগুলো যথাযথ সময়ের মধ্যে করে নিতে পারতাম। তবে যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, ওই জন্য একটু সময়ের এদিক থেকে ওদিক হবে। তো এখনকার কাজ তখন, তখনকার কাজ এখন। মোটামুটি তুমি যতটা লেট করে ঘুম থেকে উঠবে আমি দেখেছি ততটাই যেন কাজটা পিছিয়ে যায়। আজ 1 ঘন্টা লেট করে ঘুম থেকে উঠেছি, এখন আমি সমস্ত কাজে 1 ঘন্টা লেট হয়ে যাব। কেননা প্ল্যান মাফিক তো একটা কাজ থাকে যে সেইগুলো এইভাবে এইভাবেতে করব। তো সেটা যদি একটু বেলাইন হয়ে যায় তখন কিন্তু প্ল্যানেও কাজ করে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেছে। শুধুমাত্র ওই রান্নার ঘরের পোর্শনটা মুছলেই হয়ে যায়। আর ওই পোর্শনটা আমি তোমাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করি না, তার একটাই কারণ, ওই সাইডের যে লাইট আছে সেই লাইটে ওই সাইডের মানে ভালো একটা বোঝা যায় না, পুরো অন্ধকার অন্ধকার। আর যেহেতু ওই সাইডটা আবার প্লাস্টার করা কিন্তু রং করা নেই, তো কোনো উজ্জ্বল ভাব নেই। ওই জন্য আর তোমাদের সঙ্গে রান্নাঘরের পোর্শনটা মোছা শেয়ার করি না। তো তারপরে আবার এই যে রান্নার জোগাড় যন্ত্র যা কিছু হবে সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এর মধ্যে বেশ কিছুক্ষণ সময় চলেও গেছে। আর এদিকে আমি মাছ টাছগুলো ধুয়েছি, ততক্ষণে আমার শাশুড়ি মা এদিকে ভেন্ডি কেটে দিয়েছে, বেগুন আলু এগুলো ছাড়িয়ে দিয়েছে। তবে ভেন্ডিটা ধুয়ে কেটেছে, তবে ঠিকঠাকভাবে ধুতে পারিনি, ভেন্ডির গায়ে কাদা লেগে আছে। ফের আমাকে আবার সেই ভেন্ডিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে আনতে হয়েছিল। এখন বয়স হয়েছে, চোখে কম দেখছে, যে ভেন্ডির গায়ে কাদা লেগে আছে সেটাও বুঝতে পারিনি। বললো যে তুমি ভালো করে ধুয়ে নাও। আর ভেন্ডি জিনিস এমনই, একবার যদি কেটে ধুতে যেতে হয় তাহলে কিন্তু কেমন একটা নালা নালা হয়ে যায়, ওটা মুখ কাটার আগে ধুলে সেটাই বেটার হয়। তো এখন কিছু করার নেই, হয়ে গেছে যা, সেটা তো শোধরানো যাবে না। তবে যেভাবে শোধরানো যাবে সেভাবে তো শুধরে নিতেই হবে। তো এদিকে তারপরে জাল ধরিয়ে নিয়েছি, আর কাঠ দিয়েই জাল ধরিয়েছি, কেননা
বললাম না লেট হয়ে গেছি, যেখানে আমি 11টা 11:30টার মধ্যে রান্নাঘরে চলে আসি, সেখানে আজকে 12টা বেজে গেছে রান্নাঘরে আসতে আসতে। তো এদিকে তাড়াহুড়ো করে রান্নাও করতে হবে, 1টা থেকে 1:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। বাবুরা স্কুল থেকে আসে, টিফিনে এসে খাবে, তো সেই জন্য আরও ঝটপট করে রান্না করছি। তো এদিকে ভিন্ডির তরকারি বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমার হচ্ছে বেগুন আলুটা কেটে নেব, আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব যতক্ষণে ভিন্ডির তরকারিটা হয়। তো চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কেননা প্রতিদিনের তোমাদের মিষ্টি একটা কমেন্টের একটা লাইকই পারে আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যেতে। তাই তোমাদের কাছে আমি প্রতিদিন আশা রাখি মিষ্টি একটা কমেন্টের, যে তোমরা আমাকে নিরাশ করবে না, অন্তত একটা কমেন্ট আর একটা লাইক করে দিয়ে যাবে। কেন কি জীবন যুদ্ধের এই পর্যায়ে এসে আমি যে কোথায় দাঁড়িয়ে আছি, জীবনের কোন অধ্যায়ে যে এসে থেমে গেছি, তা কিন্তু নিজেও জানি না। ভবিষ্যতে যে কী নিয়ে আসবে সেটাও কিন্তু অজানা। তবে শুধু এতটুকুই বুঝি, এই যে সংসার মাঝে আমি কিন্তু ভীষণ ক্লান্ত। এই জীবন একদিনের কিন্তু নীরব যুদ্ধ নয়, এই যুদ্ধ কিন্তু প্রতিদিনের। আর এই লড়াই কিন্তু করতে করতে প্রত্যেকটা হাউসওয়াইফ আমরা হাঁপিয়ে উঠি বারবার, কিন্তু কখনো নীরবতা ভর করে মনে আমাদের, ক্লান্তি কখনো নিজের সাথেই অভিমান করে নিজেকেই যেন খুঁজে পায় না। আর আমাদের জীবনের ছোট্ট একটা ভুল সময় জীবনের যে কোনো মোড় ধীরে ধীরে যে কিভাবে ভুলে যাবে, বদলে যাবে, সেটা কিন্তু বোঝা যায় না। আর যখন বুঝি বা বোঝার চেষ্টা করি, তখন কিন্তু আমরা এটাই বলি যে ওটা আমাদের নিয়তিতে ছিল। নতুবা ভগবান এমন কষ্টের সম্মুখীনে কেন আমাদেরকে ফেলবে? আর ওই কষ্টটা আমরা সহ্য করতে পারবো বা ওই লড়াইটা আমরা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারবো, এটা ভগবান আমাদের উপরে বিলিভ করে। যে আমরা যেমন ভগবানের কাছে বিশ্বাস করি যে ভগবান আমাদের এটা দিতে পারে, ভগবানও ঠিক কিন্তু ভক্তের কাছে চাইতে পারে যে ভক্ত আমার জন্য এটা করতে পারে। তো পরীক্ষা ভক্ত আর ভগবানের মধ্যেই হয়। মানুষ মানুষের মধ্যে কিন্তু যে পরীক্ষাটা হয়, সেটা কিন্তু শুধুমাত্র স্বার্থের আর লোভের আর মোহের, এইগুলো ছাড়া কিন্তু মানুষ কোনো কিচ্ছু বোঝে না। আর তার মধ্যে যারা ইনোসেন্ট থাকে, তারা তো ওই ভিড়ে কোথার থেকে কোথায় হারিয়ে যায় তারা নিজেরাও জানে না। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দিন শেষে যতই কাজ করি আর যা করি না কেন, তার মধ্যে মনে হয় এইটুকুই আমার শান্তি, এইটুকুই মনে হয় নিজের মতো করে ভগবানকে দিতে পারছি। আর এইটুকু আমি দিন শেষে কেন করি, যাতে করে আমার পেছনে কোনো টান না থাকে, যে নিজের খাওয়ার জন্য সেটাও যেন কোনো টান না থাকে, যে খাওয়াটা পরে খেতে পারবো, কিন্তু ভগবানকে নিজের মনের মতো করে ডেকে নিই। আমি যদি রান্না করার আগে ভগবানকে ডাকতে যাই, তাহলে কিন্তু ভগবানের ভেতরে আমার মনটা থাকে না। তখন কি হয়, যে কখন ঠাকুর পুজো শেষ করে বাইরে বেরাবো আর রান্নাঘরে ঢুকবো, রান্না করব, তখন মনের মধ্যে কিন্তু ভগবানের প্রতি ইন্টেনশানটা থাকে না। ইন্টেনশান থাকে এই সংসারের প্রতি, সংসারের মানুষের প্রতি। তবে কি জানো তো, সংসারের প্রতি মায়া, সংসারের মানুষের প্রতি মায়া, সেখানে কিন্তু কেউ আমার আপন নয়, শুধুমাত্র আপন হচ্ছে আমার ছায়া। আমি সবাইকে আপন ভাবার অভ্যাসটা কিন্তু অনেক আগে থেকে ছেড়ে দেবো ভেবেছি। তবে ওই যে আমরা মোহমায়ায় থাকি, তো সেখান থেকে আমরা বেরাতে পারি না। আর ওখানে দেখবে তুমি যাদেরকে বেশি আপন মনে করবে, তারাই ঠিক তোমাকে শিখিয়ে দেবে যে বাঁচতে হলে একাই চলতে হয়, কারোর দয়া বা সাহায্যের উপর নির্ভর করতে নেই। এই পৃথিবীতে সত্যিকারের আপন বলতে কেউই নেই নিজের ছায়া ছাড়া। কেননা কেউ তোমার স্বার্থ ছাড়া কিন্তু তোমার সাথে চলবে না। যে ছায়া, সেও কিন্তু একটা সময় হয় যে সেটাও কিন্তু নিজের স্বাদ ছেড়ে দেয়। তো ছায়াকে যে আমরা আপন বলবো,
তাকেও কিন্তু আপন বলা যায় না। নিজের মুখের মধ্যে একটা জিভ আর দাঁত, তো সেও কিন্তু ফাঁক পেলে ছাড়ে না, ঠিক দেখবে দাঁত জিভকে কেটে দিয়েছে। তো এখানে কাকে যে তুমি আপন ভাববে আর কাকে যে আপন মনে করে নিজের সঙ্গে জড়িয়ে রাখবে তা কিন্তু বলে বোঝানোর নাই। তবুও আমরা মানুষ হয়ে মানুষের এই জীবনটাকে নিজের মতো করে বাঁচতে হবে, নিজের মতো করে নিজেকে গড়ে তুলতে হবে। দিন শেষে কী হবে কি না হবে, কে আমার সাথে থাকলো পাশে থাকলো সে টেনশন করতে গেলে কখনোই এগিয়ে যেতে পারবে না। তাহলে লক্ষ্যও পূরণ হবে না, আর লক্ষ্য স্থির রেখে যে কাজটা করা হয় সেটা কিন্তু ভগবান কখনো নিরাশ করে না, একদিন সব হবে। এই বিশ্বাস যদি ভগবানের উপরে রেখে কাজ করতে পারো তাহলে দেখবে দিন শেষে শান্তি পাবে। আর যদি ওই যে হচ্ছে না করে ওই ইন্টেনশন মাথায় রেখে দাও তাহলে দিন শেষে কিছুটা হলেও কিন্তু সেখানে খামতি রয়ে যাবে। তো যা হবে সেটা ভালো হবে, আর যেটা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে। আমরা কী নিয়ে এসেছিলাম যে আমরা হারিয়েছি, আর কী বা নিয়ে যাব যে আমরা সেই মুহূর্তে পড়ে আছি। একা এসেছিলাম, একাই যাব। তো গীতার এই বাণীগুলো সত্যি আমাদের মনে কিন্তু শিহরণ জাগিয়ে দেয়। যদি কিনা আমরা সত্যিকারের মানুষ হই তাহলে ওই বাণীগুলোই আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোড়ে যদি স্মরণ রাখতে পারি তাহলে আমাদেরকে আর পিছু ফিরে তাকাতে হবে না। এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ঠিক পৌঁছে যেতে পারবো। কেননা মোহমায়ার পেছনে ছুটলে শুধুমাত্র সেই মোহতেই পড়ে থাকতে হবে, আর মায়ার পিছনে ছুটে বেড়াতে হবে, কোনো কিছুই পাওয়া যাবে না, শেষটাই হবে সার। তো এদিকে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে জামাকাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখেছি। এখন বাজে 9:45। এবারে ছেলে দুটোকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজ আসি, আবারও দেখা হবে।